হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার ডিএসসিসি যে পেপার 5 রয়েছে বেঙ্গলি সিলেবাস, সেখানে দেখবে তোমাদের ছন্দ, অলংকার, তারপরে পর্ব, পংক্তি, এই সমস্ত বিষয়গুলো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো আজ আমি তোমাদের সিলেবাসের থেকেই এই যে পংক্তি কাকে বলে, ঠিক আছে, এই টপিকটি নিয়ে কিন্তু আজ তোমাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এই সংজ্ঞা উদাহরণ সহ কিন্তু বুঝিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তাহলে আলোচনাটি আমি শুরু করছি। দেখো কি বলা হচ্ছে, পংক্তি। এখানে পংক্তি স্পেলিংটা না তোমরা একটু ঠিক করে নেবে, ঠিক আছে। পংক্তি স্পেলিংটা সব জায়গায় একটু ভুল রয়েছে, তোমরা ঠিক করে নেবে। দেখো কি বলছে, পংক্তি শব্দের অর্থ হচ্ছে লিখিত সারি, রাইটিং লাইন, রিটেন লাইন। ঠিক আছে, তো আমরা দেখবো লিখিত যে সারি রয়েছে সেটা হচ্ছে পংক্তি শব্দের অর্থ। কি বলা হচ্ছে, এই সারি কবিতার পর্ব, পদ, চরণ দিয়ে গঠিত হয়। আমরা বলবো এই যে কবিতা, এই যে পংক্তি যে রয়েছে বা এই যে লিখিত যে সারি রয়েছে, এটা কবিতার প্রত্যেকটি পদ, তারপর পর্ব, এগুলো নিয়ে কিন্তু এই পংক্তি গঠিত হয়ে থাকে। দেখো কি বলছে, যে অর্থাৎ পংক্তি হচ্ছে কবিতার পর্ব। আমরা কবিতার যে এক একটা পর্ব রয়েছে সেগুলোকে কিন্তু আমরা পংক্তিও বলতে পারি। তাই বলছে পদ বা চরণ সাজানোর কৌশল। আমরা দেখবো কবিতার মধ্যে যে এক একটা পদ থাকে বা এক একটা চরণ যে থাকে কবিতার মধ্যে, সেগুলো সাজানোর কৌশল হচ্ছে পংক্তি। দেখো তাই বলছে যে অনেকে পংক্তি, ঠিক আছে, পংক্তি স্পেলিংটা আমি আগে বলেছি, তোমরা একটু ঠিক করে নেবে সব জায়গায়। পংক্তি বলতে চরণ বুঝে থাকেন অনেকে, কিভাবে এক একটা চরণ হচ্ছে এক একটা পংক্তি, এরকম কিন্তু অনেকে মনে করে থাকে। হ্যাঁ, আমরা মনে করতে পারি, তবে তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো বিপরীত হয়। দেখো যেরকম বলছে, কিন্তু চরণ মাত্রই পংক্তি নয়। আমরা সব কটি চরণকে কিন্তু চরণ বলতে যে পংক্তি বোঝাচ্ছে সেটা কিন্তু করতে পারি না। ঠিক আছে, আমরা সেগুলো উদাহরণ দিয়ে আরো ভালো করে সুন্দর করে বুঝবো, এক একটা লাইন দিয়ে দিয়ে। নাও কি বলছে, যদি কোনো চরণকে একটি লাইনে লেখা হয় তবে তার নিশ্চয়ই একটি পংক্তি হবে। মানে একটা সম্পূর্ণ চরণ যে রয়েছে কবিতার মধ্যে, একটা সম্পূর্ণ যে চরণ থাকছে, সেটাকে যদি আমরা একটি লাইন দিয়ে লিখি তাহলে সেটা একটা পংক্তি হবে। কিন্তু চরণটা যদি দুটা লাইনে পাঠ হয়ে গেল, তাহলে কিন্তু আমরা দেখবো সেটা চরণ আর পংক্তি কিন্তু মিলছে না। চরণ হয়ে যাচ্ছে দুটা, পংক্তি হয়ে যাচ্ছে একটা। ঠিক আছে, এই যে এখানে কিন্তু আর কি ছন্দটা লেখে থাকে, মানে এই যে দুটো লাইন থাকছে, এই দুটো মিলে চরণ হচ্ছে। ঠিক আছে, চরণটাকে যদি আমরা দুটো পার্টে লিখি, কিন্তু আমরা দেখবো না দুটো, কিন্তু পংক্তি কিন্তু একটাই থেকে যাচ্ছে। ঠিক আছে, চরণ দুটো হচ্ছে, পংক্তি একটা। তো এই যে চরণ আর পংক্তির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তাই বলছে, কিন্তু যদি চরণটিকে ভেঙে ভেঙে তার পর্ব বিন্যাস বা পদ বিন্যাস অনুসারে হয়, তবে 2, 3, 4 সারিতে বা লাইনে কিন্তু সাজানো হয়, তখন সেই সাজানোর প্রত্যেকটি লাইনটিকে কিন্তু আমরা পংক্তি বা চরণ বলতে পারি। মানে এক একটা যে পর্ব রয়েছে, সেই পর্বগুলোকে যদি আমরা বিন্যাস করি কবিতার মধ্যে, ঠিক আছে, সেগুলোকে বিন্যাস করে তখন যে সাজিয়ে যে প্রত্যেকটা লাইনে লেখানো হয়, তখন সেটাকে কিন্তু আমরা পংক্তি বা পংক্তি বলা হবে, বা চরণও কিন্তু বলা যাবে না সেটাকে কিন্তু পংক্তি বলা। এই যে আমি এখানে যে বিষয়টা বোঝালাম, এখানে দুটা চরণ হতে পারে কিন্তু পংক্তি কিন্তু একটা রয়েছে। ঠিক আছে, তো এই পার্থক্যটা কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে কি বলছে সেটা নিয়ে আমরা উদাহরণটা দেখে নিই। দেখো বলছে, বাঙালির হিয়া অমিয় মাথিয়া, মানে এগুলো ধরে নাও এক একটা লাইন যে রয়েছে, অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া। ঠিক আছে, দেখো এখানে আমরা দেখবো, এখানে কিন্তু এক একটা মাত্রা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দেখো কি বলছে, একটি পঞ্জি, এখানে পংক্তি হবে। ঠিক আছে, ঠিক করে নেবে তোমরা একটু। একটি পংক্তি, কি বলছে, একটি পংক্তি হচ্ছে একটি চরণ বা দুটি পদের বা 4টি পর্বের সমাবেশে কিন্তু গঠিত হয়ে থাকে। আমরা দেখবো একটি পংক্তি, একটি চরণ বা দুটি পদ তার মধ্যে থাকে। পদ কিন্তু সেটার মধ্যে দুটো থাকবে। দেখো কি বলছে, যে যেভাবে এটি লেখা আছে তা একটি পংক্তি বা সারি বা লাইন, এখানে একটি পংক্তি বা 2 চরণ। কি বোঝানো হচ্ছে, দেখো খ নম্বরে বলছে যে কিন্তু যদি এটিকে পদ বিভাগ করে লিখি, মানে পদগুলো আমরা দেখবো একটা পংক্তির মধ্যে দুটো পদ থাকে। ঠিক আছে, দুটো পদ রয়েছে। কি বলছে, এটাকে যদি আমরা পদ বিভাগ করে লিখি, বাঙালির হিয়া অমিয় মাথিয়া 1 নম্বর পংক্তিতে নিমাই ধরেছে, মানে এই 3টা পদকে আমরা এক জায়গায় রেখে দিচ্ছি।
ঠিক আছে, আর একটা পংক্তি তৈরি করছি। পরে আমরা দেখব 2 নম্বর পংক্তিতে এখানে কিন্তু চরণ দুটিতে সাজানো, সুতরাং চরণ দুটিতে পংক্তি সৃষ্টি হলো, কিন্তু আমরা দেখবো এখানে একটি পংক্তি একটি পদ কিন্তু থাকছে। সেটার উদাহরণটা দ্বারাও তোমাদের একটু বোঝামিল হয়তো হচ্ছে, আমি এখান থেকে একটু সুন্দরভাবে উদাহরণ থেকে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলছি। দেখো কি বলছে, দেখো একটু সুন্দরভাবে বুঝবে তাহলে বুঝতে পারবে। বলছে আবার যদি এটিকে পর্ব বিভাগ করে লিখি, দেখো এইভাবে কিন্তু এক একটা পর্ব বিভাগ করে এখানে দেখিয়েছে। কি বলছে, বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া। দেখো এক একটা পর্বেতে কিন্তু এটা বিভাগ করেছে। তো আমরা দেখবো এই যে এক একটা পর্ব যে রয়েছে এগুলো কিন্তু এক একটা পংক্তি হয়ে যাচ্ছে। দেখো প্রথম পর্ব বাঙালির হিয়া 1 নম্বর পংক্তি, অমিয় মাথিয়া 2 নম্বর পংক্তি, নিমাই ধরেছে 3 নম্বর পংক্তি, কায়া হচ্ছে 4 নম্বর পংক্তি। এইভাবে এক একটা পর্ব কিন্তু এক একটা পদ হতে পারে। আর এর আগে যে চরণটা বললাম, প্রত্যেকটা একটা চরণ মানে যে সম্পূর্ণ একটা পংক্তি হচ্ছে তা কিন্তু হতে পারে না। মানে এই যে ধরো এখানে যেরকম লিখেছে, এটা যদি আলাদা আলাদা করে লিখতো তাহলে কি চরণ দুটো হতো, কিন্তু পংক্তি কিন্তু সে একটা থেকে যেত। সেই জায়গাটাই আমাদের খেয়াল রাখতে হবে। তাই বলছে এখানে একটি চরণ, এই চরণটি হচ্ছে 4টি লাইনে সাজানো, সুতরাং এটিকে পংক্তি আছে 4টা। আমরা দেখবো এই যে চরণটা যে রয়েছে, চরণটা সুন্দর 4টা লাইনে সাজানো রয়েছে, তাই আমরা বলতে পারি এর পংক্তিও 4টা রয়েছে। দেখো তাই বলছে যে এখানে 1 নম্বর পংক্তি হচ্ছে একটা পর্ব। আমরা দেখবো এই যে একটা পংক্তি হচ্ছে একটা পর্ব চলে যাচ্ছে, আবার 2 নম্বর পংক্তি হচ্ছে আবার 2 নম্বর পর্ব চলে যাচ্ছে এখানে। তাই বলছে সুতরাং পংক্তি কখনো চরণের সমার্থক, আবার কখনো পদ বা পর্বের সমার্থক। এই দেখো এইখানে গোজামিল হচ্ছে, আমরা দেখছি কখনো কি চরণের সমার্থক হয়ে যায়, মানে একটা পংক্তি একটা চরণ, ঠিক আছে। আবার আমরা দেখবো কখনো পদের সমার্থক হয়ে যায়, মানে একটা পদ হচ্ছে একটা চরণ হচ্ছে। এইভাবে কিন্তু এক এক সময় এক একটা সমার্থক হয়ে যায়, কখনো চরণের সঙ্গে মিলে যায়, আবার কখনো পদের সঙ্গে পর্বের সঙ্গে কিন্তু মিলে যায়, ঠিক আছে। তাই বলে সব সময় একই হয় সেটা কিন্তু আমরা বলতে পারবো না। তাই এখানে আমি দেখলাম যে মানে এখানে আমি বললাম, আলোচনা করলাম পংক্তি লেখার কৌশল, তার লিপি নির্ভর, তাই পংক্তিকে ছত্র বলা হয়। এই যে এখানে লিপি আমরা দেখবো সম্পূর্ণ যে পংক্তি, এই যে বারবার যে আমি পংক্তি বলছি, তারপর আরেকটা 2টি শব্দ বলছি, আমি চরণ বলছি আর পর্ব বলছি, এই সম্পূর্ণ কিন্তু নির্ভর করবে লেখার উপরে, ঠিক আছে। তার লিপি যে রয়েছে, লিপিবদ্ধ করা রয়েছে বিভিন্ন যে কবিতার মধ্যে, সেটার উপরে কিন্তু নির্ভর করে হয়ে থাকে। তাই এখানে বলছে তাই এই পংক্তিকে কিন্তু ছত্র বলে। স্পেলিংটা সব জায়গায় তোমরা একটু ঠিক করে নেবে, ঠিক আছে। তাই আমরা দেখবো পংক্তিকে কিন্তু ছত্র বলা চলে। এই সম্পূর্ণ কবিতায় যে লেখা রয়েছে সেখানে লেখার উপরে নির্ভর করে কখনো চরণের সঙ্গে এই পংক্তি মিলছে, আবার কখনো পর্বের সঙ্গে কিন্তু এই পংক্তি মিলে যাচ্ছে, মানে একটি চরণ মানে একটি পংক্তি, বা একটি পদ মানে একটি পর্ব মানে একটি পংক্তি, এইভাবে কিন্তু বিষয়টা মিলে যাচ্ছে। তোমরা একটু দেখে নেবে, এখানে কিন্তু লেখাও রয়েছে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। তো আজের আলোচনা আমার এতটুকুন ছিল পংক্তি নিয়ে। আলোচনাটা আমি এখানে শেষ করছি, তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। স্ক্রিনে দেখো 2টো নাম্বার রয়েছে, নাম্বার দুটি হচ্ছে 6295916282 7076398606। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে, সে অনলাইন ক্লাসের জন্য বা নোটসের জন্য, যে কারণেই হোক। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।